গায়ের রং বেজায় কালো, বলি কি শুধু পড়ালেখাই করেছো? এত পড়ালেখা করে কি হবে বাপু? এই তো বিয়েই করতে হলো। শোনো, আমি যা বলি এই বাড়িতে তাই হয়। যদি কখনো আমার বিরুদ্ধে গিয়ে কাজ করো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আজ থেকে তোমাকে আমি যা বলবো তুমি সেটাই করবে, বুঝলে? কল্যাণীর অনেক শিক্ষিত মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রং কালো। তার বাবা তাকে বিয়ে দেয় নবীনের সাথে। নবীন ছিল সাদামাটা একটি ছেলে, পড়াশোনা করেনি, কৃষিকাজ করেছিল। তার বাবার সাথে তার বাবা যখন মারা যায়, তার সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধেই আসে। আজ আমার বিয়ের একদিন না হতেই আমার শাশুড়ি বাড়িতে শুধু পা রাখলাম তাতে বলে দিল আমাকে শাশুড়ির কথা না শুনলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমার চোখের জল আজ আমার বিয়ের প্রথম দিনেই পড়লো। জানি না বাকি জীবনটা আমি কি করে থাকবো এই বাড়িতে। কল্যাণীর শাশুড়ি বিয়ের প্রথম দিনেই তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাই কল্যাণী ঘরে গিয়ে অনেক কান্না করে। তার কান্না দেখে তার স্বামী তার কাছে এসে সান্ত্বনা দেয়। আমি জানি মায়ের কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো। মায়ের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। মা এরকমই সব সময় যা মুখে আসে তাই বলে দেয়। তুমি সব ভুলে যাও এসব কথা, আমাকেও এভাবেই শোনায়। কল্যাণী নবীনের কথাই বুঝতে পারে, সে তার মাকে অনেক ভয় পায়। এখন কল্যাণী মনে মনে ভাবে, সে কি সত্যি তাকে পছন্দ করে বিয়ে করেছে, না নিজের মায়ের কথায় বাধ্য হয়ে বিয়ে করেছে। পরের দিন সকালবেলা কল্যাণীর ঘুম থেকে উঠতে অনেক লেট হয়, তাই তার শাশুড়ি রেগে গিয়ে দরজায় ধাক্কা দেয়। এই যে মহারানী, ঘুম ভাঙে না? শাশুড়ির চিৎকারে কল্যাণী তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে। ও, এতক্ষণে সময় হলো? দেখছো কয়টা বাজে? কোথায় আমার চা? কোথায়? আমি কি নিজে চা করে খাবো? বিয়ে আগে কি এসব কিছুই জানো না? আমাকে ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই তোমার জন্য চা করে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ বাপু? কিছুই শেখনি দেখছি। বাবা কিছু শিখিয়ে পাঠায়নি, বাসি গায়ে যে রান্নাঘরে ঢুকছো। ছি 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 ছি, মানুষ দেখলে কি বলবে? সারা জীবন আমি প্রভুর ভক্তি করি, আর তার ঘরে এরকম অলক্ষী বউ আসলো। আসলে মা, আমি সত্যি জানতাম না। আমাকে ক্ষমা করো, আমি এরকম ভুল আর হবে না। আমাকে তুমি ক্ষমা করো মা। কল্যাণীর শাশুড়ি কল্যাণীকে অনেক কথা শুনিয়ে দেয়, আর গঙ্গা জল দিয়ে সারা বাড়ি ছিটিয়ে শুদ্ধ করে। দুঃখা দুঃখা দুঃখা, ক্ষমা করো প্রভু, তুমি তোমাকে এই অসভ্য মেয়েটা অসহ্য করে দিল। পুরো বাড়িটাই এখন অসহ্য হয়ে গেল। শাশুড়ির এই আচরণে কল্যাণী অনেক কষ্ট পায়, তবুও সে কিছুক্ষণ পর চা নিয়ে শাশুড়ির কাছে এনে দেয়। শাশুড়ি চা দেখে আবারও রেগে যায়। ছি 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 ছি, এটা নাকি চা? একদম তোমার মতো। যেরকম তুমি কালো, ঠিক তেমন তোমার চায়ের কালারও হয়েছে কালো। আমি মরে যাব, তবু এই চা মুখেও দিব না। আজকেই যাব ঘটক মশাইয়ের কাছে, বলবো কি জঘন্য মেয়ে এনে দিছে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি কখনো রান্না করিনি। আমার মা সব সময় আমার পছন্দের খাবার আমার সামনে এনে দিত, আমি কখনো চেষ্টা করিনি। আমি চেষ্টা করব মা, তোমার পছন্দের মতো খাবার বানানোর জন্য। যাও, আমার সামনে থেকে চলে যাও। যতক্ষণ না ভালো মতো চা বানাতে পারবে ততক্ষণেই চা বানাতেই থাকবে।
কল্যাণী আবারও কান্না করতে করতে রান্নাঘরে যায়। সে ততক্ষণ চা বানাতে থাকে যতক্ষণ তার শাশুড়ি মায়ের পছন্দ হয়। ও মা, ছোট খোকা, তুই আগে একবারও বলিসনি তুই আসবি। আয় খোকা আয়, বস। চেহারাটা মেরা মেরা হয়ে গেছে, ঠিক করে খাওয়া দাওয়া করিস না বুঝি? নবীনের ছোট ভাই রাজেশ সে বিদেশে পড়াশোনা করে, আজই সে বাড়ি ফিরলো। মা, তুমি এত অস্থির হইও না, আমি একদম ভালো আছি। আমি নিজেই শরীর ফিট করেছি জিম করে। তুমি শোনো, আমি এখন এই দেশেই থাকবো। শহরে এক বড় চাকরি পেয়েছি, মাইনেও অনেক ভালো, মান্থলি 60,000 টাকা। সত্যি সত্যি খোকা, তুই একদম আমার মতো। সব সময় বড় বড় স্বপ্ন ছিল তোর, আর সেটা পূরণ হলো। আমি তো অনেক খুশি। তখনই কল্যাণী চা নিয়ে তাদের সামনে আসে। তাকে দেখে রাজেশ বলে ওঠে, মা, তোমার শরীর কি এখন এতটাই চলতে পারে না যে তুমি বাড়িতে কাজের লোক রেখেছো? ও না না রাজেশ, ও তোর বড় বৌদি, তোর দাদা নবীনের বউ। কি সত্যি? আমার মূর্খ দাদা অবশেষে এইরকম একটা বউ পেয়েছে। পিছনে নবীন দাঁড়িয়েছিল। সে সবকিছু শুনেও সে বোকার মতো এসে বলে, ভাই রাজেশ, কখন এসেছিস? কেমন আছিস ভাই? সবকিছু ঠিকঠাক আছে তো? তোর দেখে কি মনে হচ্ছে? অবশ্যই ভালো আছি। তোর মতো না, ছোটবেলা থেকে গাইয়েছিলিস, এখনো বিয়ে করেছিস এরকম একটা মেয়েকে। সারা জীবন এভাবেই থাকলি, পরিবর্তন আর হইলি না। আসলে যে যেরকম হয় সে সেই রকমই মানুষ পায়। আমি বোকা মূর্খ, তাই আমার স্ত্রী আমার মতোই হবে। এখানে ওর কোনো দোষ না। বউ, যাও ভাইয়ের জন্য রান্না করো। বুঝে গেছি, কেউ একে অপমান করলেও সে জবাব দিতে আর পারবে না। কিন্তু আমি অনেক সহ্য করছি। আর না, কিছুদিন পর রাজেশ বিয়ে করে নতুন বউ নিয়ে আসে। ও মা, মুখখানি কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। বৌমা, এই বাড়িটা তোমার নিজের মতো করেই থাকবে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে তুমি। আসলে আজকে বুঝতে পারলাম আমি ওনার বৌমা হিসেবেই ভালো না। ছোট বৌমাকে ঠিক মেনে নিল আর নিজের বাড়ির মতো করে চলতে বলল। আমার ক্ষেত্রে সেটা না, আমাকে কোনো ভুল করলে এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত। এর জন্য আমি যতই করি ওনার কাছে আর ভালো হতে পারবো না, তাই আর ভালো হতেও চাই না। বৌমা, তুমি আবার এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেলে কেন? যাও ঘুমাও ঘুমাও। আমি জানি তুমি এত সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। যাও, আমি আজই নিজের বাড়ি মনে করে ঘুমাও। আমি তোমাকে ডেকে দিব বৌমা। হ্যাঁ মা, আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি, কিন্তু আপনি বুঝলেন কি করে? আপনি সত্যি আমার মা। জানি রে, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমার মনটা অনেক ভালো, নরম। তুমি যাও ঘুমাও, খাবার হলে আমি ডেকে দিব। আমি যতই করি ভালো হতে কখনোই পারবো না। আগে ভাবছি হয়তো এসব কাজ শিখলে আমার শাশুড়ির মন আমি জয় করতে পারবো, কিন্তু আমি তো ভুলছিলাম। ওনার চোখে আমি কখনোই ভালো হব না। আসলে ওনার চোখ তো শুধু ওনার ছোট ছেলে ছোট বৌমার দিকেই থাকবে, আমার দিকে কখনোই আসবে না। তাই আমি এসব করে কি করব? করেও কোনো লাভ নেই। পরের দিন সকালে কল্যাণী আর তার শাশুড়ির জন্য চা বানায়নি। সে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। তার শাশুড়ি তো রেগে ফায়ার যে তার বৌমা এখনো ঘুম থেকে কেন ওঠেনি। কি বড় বৌমা, কয়টা বাজে? আমি কি চা খাবো না? এখন কি তুমি আবার সব কিছু জিনিস ভুলে যাচ্ছ? তোমাকে নতুন করে শিখিয়ে দিতে লাগবে?
ও দেখো কাণ্ড, মা সত্যি আমি না একদম ভুলে গেছি, আমার মনেই ছিল না আপনাদের কথা। আমরা তো চা খেয়েছিলাম, আপনার ছেলে মাঠে কাজ করতে গিয়েছিল আর আমিও চা খেয়ে ঘরে গেলাম। আসলে আমার শরীরটা একটু খারাপ তো। ঠিক আছে যান, আপনি গিয়ে নিজেই চাটা বানিয়ে খেয়ে নিন আর আপনার ছোট বৌমা আর ছোট ছেলেকেও দিয়ে দিন। কল্যাণের কথা শুনে তার শাশুড়ি অনেক রেগে যায়, কিন্তু কি আর করবে, সে নিজেই গিয়ে চাটা বানিয়ে খেয়ে নেয়। বড় খোকা, ও তুই খেতে বসে গেছিস, ভালোই করেছিস। বড় বৌমা নিয়ে আসো, আমাদেরও খুব খিদে পেয়েছে। আমি তোমাদের জন্য কিনে আসবো মা? আমি তো তোমাদের জন্য কোনো খাবার রান্না করিনি, আমি শুধু আপনার বড় ছেলে আর আমার জন্য রান্না করেছি। আমি তো ভেবেছি আপনাকে তো তেমন আমার খাবার পছন্দ না, তাই আমি কোনো রান্নাই আপনাদের জন্য করিনি। এখন আপনার পছন্দের ছোট বৌমা এসেছে, ও তো নিশ্চয় তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো খাবার বানাতে পারবে। আমি তো এত ভালো ভালো খাবার বানাতে পারি না, তাই ওরাই আজ থেকে তোমাদের জন্য খাবার বানাবে। এসব কি বলছো বৌমা? তোমার এত বড় সাহস, তুমি সংসারটাকে এভাবে ভাগ করলে? বড় খোকা, তুমি কি এখনো কিছু বলবে না? চুপ করে থাকবে আর তোমার মায়ের সাথে অন্যায় হওয়া দেখবে? আমি আর কি বলবো মা, এখন তোমার বড় বৌমা যা ঠিক মনে করছে তাই ও করছে। আসলে আমিও তো সেটাই ভাবছি, তোমার তো ঠিক পছন্দ হয় না না তোমার বড় বৌমার খাবার। আর এখন তো ছোট বউ এসে গেছে যেহেতু, তো তাকেই বলে দাও তোমার পছন্দ মতো খাবারটা সে বানিয়ে দিবে। বাবা বাবা খোকা, এটা আমি তোর কাছে কখনো আশা করিনি। বেশ ভালোই, যাও ছোট বৌমা, তুমি রান্না করো, ওদের দেখিয়ে দাও যে তুমিও পারো। কিন্তু মা, সত্যি আমি রান্না করতে পারিনি, আমি তো কখনো রান্না করতে চাইনি। বেশ ঠিক আছে, আসো রান্না করে আমার সাথে, আমাকে হাতে হাত লাগাও। বৌমা, ওইখান থেকে তরকারিগুলো নিয়ে আসো আর আমাকে কেটে দাও, আমি একাই পারবো না গো। কি তরকারি মা? আমি তো কখনো তরকারি কাটিনি, আর আমি পারবো না। ছোট খোকা, বৌমা তো কিছুই রান্না করতে পারে না। এখন বৌমা আর রান্না যদি করতে না পারে, তাহলে বাড়ির রান্না বান্না করবে কে? বড় বৌমা তো বলেই দিয়েছে স্পষ্ট করে সে রান্না বান্না করবে না। আর আমারও তো বয়সটা হয়েছে না, আমি কি এত রান্না বান্না করতে পারি? তুমি কি পাগল হয়েছো? আমার জিম যেতে হয়, আমার হাত খরচ মাসে 10,000 টাকা, তোমার বৌমার জন্য হাত খরচ 10,000 টাকা লাগবে, আবার প্রতি মাসে 30,000 টাকা করে ফিস করে রাখি বাচ্চাদের ভবিষ্যতের জন্য। এখন বলো কাজে মানুষ রাখার টাকা কই? তুমি তো আছো, আর এমনটা না তো তুমি আগে রান্না বান্না করোনি, আগে তো তুমি ঠিকই পেরেছো। এখন তো তোমার এত বয়স হয়নি যে তুমি পারবে না, পারবে, তুমি করো। আমি পারবো না কোনো কাজে লোক রাখতে, এমনিতেই সংসার চালাতে হবে। রাজেশ ও রাজেশের বউ ছিল দুজনেই একই রকম। তারা দুজন ছিল খুবই স্বার্থবাদী। এখন তারা তার মাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। এটা তোমার কাছে একদম উচিত শিক্ষা মা। আমি তোমার মন জেতার জন্য কত কি করেছি, বাপের বাড়িতে কোনো কাজ পারিনি, তবুও কত কাজ শিখেছি শুধু তোমার মন জয় করার জন্য। কিন্তু তুমি কখনো আমাকে আপন করে নেওনি। এখন দেখো কেমন লাগে, কিন্তু তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তবুও তোমাকে সাহায্য করব না। এই কষ্ট তোমাকে পেতেই হবে। খোকা, আসার সময় একটা ওষুধ নিয়ে আসিস খোকা, আর শরীরটা সইছে না। আমার কাছে টাকা নেই, এখনো এই মাসের মাইনে আমি পাইনি। তুমি শুধু সবসময় টাকা চাও কেন মা? টাকা ছেড়ে কিছু বোঝো না বলো তো? এমনিতে আমার সংসার চলছে না, তার উপর তোমার টাকা নেই, পরের মাসে দেখবো। আর তোমার কি হয়েছে? তোমার শরীরটা দেখছি ভালোই আছে। সত্যি মা, আপনিও পারেন। আপনাকে যে খাওয়াচ্ছি তাতে হচ্ছে না, কয়দিন যেতে না যেতে টাকা টাকা। এত টাকা কি গাছে ধরে বলুন তো? আর আপনি কি করেন যে আপনাকে আমরা এত এত টাকা দিব? বৌমা, এভাবে বইলো না গো, আমার শরীরটা আর চলতে পারছে না,
আজকে থেকে কয়দিন থেকে কোমরের ব্যথাটা অনেক বেড়েছে গো, আর পাচ্ছি না। তার উপর রান্না বান্না আমি পারবো না গো, আমি মরে যাবো। হ্যাঁ, তাহলে মরে যান, বেঁচে আছেন কেন? শুধু শুধু আমাদের টাকা পয়সাগুলো ধ্বংস করছেন। যান যান, আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। যেখানে আপনার ভাত আছে সেখানে যান। আমাদের উপর আর বেশি বোঝা বাড়াবেন না। এমনিতেই আমাদের সংসার চলছে না, তার উপর শুধু আপনি এটা চাই ওটা চাই। কেন গো? হ্যাঁ বৌমা, ঠিকই বলছো। কেন মরে যাচ্ছি না? শুধু শুধু তোমাদের উপর বোঝা হয়ে আছি। আমাকে তো ভগবানও নিয়ে যায় না, এত পাপ করেছি। আমি নাকি মানুষ চিনতে পারি? যে আমাকে এত ভালোবাসলো তাকে আমি একটুকু ভালোবাসিনি। আর যে বৌমাকে আমি মাথায় করে রাখলাম, আর সেই বৌমা আমাকে বলে আমি কেন মরি না, আমি নাকি ওদের বোঝা হয়ে আছি। আমার তো এটাই পাওনা ছিল, তাহলে আমি এখন কষ্ট পাচ্ছি কেন? আমাকে তো হাসতে লাগবে। আমি নাকি মানুষ চিনতে পারি, আমি নাকি মানুষ চিনতে পারি। আমাকে ক্ষমা করো বড় বৌমা, তুমি